বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প পিকলু। প্রধান চরিত্রে বর্ণা, বর্ণার ভাই। গল্প পাঠে শাওনি। শুরু হচ্ছে পিকলু। আমি বর্ণা। বালিগঞ্জের একটা ভিন্টেজ গলিতে আমার বাড়ি। হ্যাঁ, সেই সব গলি যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়, সিনেমার শুটিংও হয়। আমাদের 4 জনের পরিবার, বাবা, মা, আমি আর আমার একটা বিচ্ছু ভাই। আমার জীবনের একটা অংশ যেমন অদ্ভুত তেমন সুন্দরও। আজ এতদিন পরও কথাগুলো যখন ভাবি তখন একটা সুন্দর অনুভূতি খেলে যায়। কিন্তু কথাটা যে কেউ বিশ্বাস করবে সেটার আশা আমি কোনোদিনই রাখিনি। তবে আমার ঘরের লোকেরা, মানে আমার বাবা, ভাই, মা, ওরা কিন্তু প্রত্যক্ষদর্শী। হয়তো ওদের কাছেও ব্যাপারটা আমার মতোই কিছুটা অদ্ভুত আর বাকিটা সুন্দর। তখন কলেজের ফাইনাল ইয়ারে আমি, আর ভাই 11। প্রথমেই বলছি, আমার ভাই ভীষণ বিচ্ছু, কিন্তু বড্ড নরম মনের মানুষ। ওই কিছু লোক আছে না, যারা অন্যের কষ্টে একেবারে ভেঙে পড়ে, ঠিক তেমন। একদিন সন্ধ্যাবেলায় ও টিউশন থেকে ফিরে এসে আমার ঘরের দরজার আড়াল থেকে মুখ বার করে আমায় বলে, এই দিদি, দিদি শোন না, একবার এদিকে আয়। ধুর, তুই আসতে পারছিস না? খামোখা আমি উঠতে যাবো কেন? আরে আয় না। কেন, কি হয়েছেটা কি? তোর আসতে কি সমস্যা? ততক্ষণে বিছনা থেকে আমি নেমে পড়েছি। ওর মুখটা দেখলাম, একটা বদমাইশি আর ভয় দুটোই মেশানো রয়েছে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? কিছু করেছিস মনে হচ্ছে। শোন না, তোকে না মা বাপির সাথে একটু কথা বলতে হবে রে। কেন, আবার কি করেছিস তুই? বলেই দরজা খুলে ভেতরে ঢুকে এলো। ওর হাতে ওটা কি? আরে, এটা তো একটা কুকুর ছানা। সব বিষয়ে ওকে জিজ্ঞেস করলাম, এ কি, তুই এটাকে কোথা থেকে পেলি? ওকে এখানে এনেছিস কেন? মা দেখলে তো খেয়ে ফেলবে তোকে। আরে চুপ কর, চুপ কর। দেখ না, পড়ে ফিরছিলাম, দেখি রাস্তার ধারে বসে বসে কুই কুই করছে। দেখ দেখ, মুখটা দেখ, কি মিষ্টি ও। মনে হয় ঘরের কুকুর রে। দেখ, গলায় কলার। কেউ বোধহয় ওকে ছেড়ে দিয়েছে রে। সত্যি তো, বাচ্চাটার গলায় একটা কলার। একটা ব্রাউন সাদা মিক্সড কালারের দেশি কুকুর। সত্যি মিষ্টি দেখতে, কিন্তু আশ্চর্য মানুষজন তো। প্রথমে রাস্তা থেকে ঘরে নিয়ে গেল, তারপর ছেড়ে দিল আবার সেই রাস্তায়। আমি কুকুর বিড়াল তেমন ভালোবাসি না, পছন্দ করি তাও না, জাস্ট দূরেই থাকি। কিন্তু আমি দূরে থাকলেও আমার ভাইটা সব সময় কুকুর বিড়ালদের খাওয়ায়, আদর করে, এই করে সেই করে। কিন্তু তা বলে ঘরে নিয়ে চলে আসবে? মা দেখলে কি হবে? ও আবার বলল, এ দিদি, মাকে ম্যানেজ দে না প্লিজ। তোর কথা মা ঠিক শুনবে, দেখিস। প্লিজ প্লিজ, দেখ না প্লিজ। পাগল হয়েছিস নাকি? মা তোর সাথে সাথে আমায়ও বার করে দেবে ঘর থেকে। এই নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ ঝগড়া চলল। অগত্যা ওর জেদের কাছে হার স্বীকার করলাম। তারপর ঘরে সে এক অশান্তি। মা কিছুতেই ঘরে বাচ্চাটাকে রাখবে না, এদিকে ভাইও ওকে ছেড়ে দেবে না। শেষে বাবা ঘরে এসে বিধান দিলেন যে ঠিক আছে, থাকবেও, কিন্তু ওর সব দায়িত্ব ভাইয়ের। মাকে কোনো রকম উত্ত্যক্ত করলে কিন্তু চলবে না। স্নান, খাওয়া, রাস্তায় ঘোরাতে নিয়ে যাওয়া সব ওকে নিজেকেই করতে হবে। প্রথম প্রথম ও নিজেই সব করছিল,
কিন্তু আমার ভাইয়ের মতো ছেলেদের একটা রীতি আছে। প্রথমে এরা সানন্দে ঘরে পোষ্য নিয়ে আসবে, নিজেরা এসব করবে, তারপর তাদের দায়িত্ব গিয়ে পড়বে মা কিংবা আমার মতো দিদির ওপর। এবারও ঠিক তাই হলো। উনি দিব্যি সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে নিজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে থাকলেন। যাই হোক, অনেকগুলো দিন কেটে গেল। বাচ্চাটা বেশ বড় হয়েছে, গাবলু গুবলু হয়েছে বেশ। গায়ের বাদামি রঙটা এখন অরেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ সাদা মিক্স। ভাই সারাক্ষণ ওকে নিয়ে চটকায়, আবার নাম দিয়েছে পিকলু। আমি তেমন ঘেঁষি না ওনার কাছে, কিন্তু উনি এসে গায়ে উঠে লাফালাফি করবেই করবে। অগত্যা ওনার ভালোবাসার অত্যাচার সহ্য করতেই হয়। কিছুদিন পর সন্ধেবেলা, তখন ভাই ঘরে নেই, মাও ভীষণভাবে ব্যস্ত, কিন্তু পিকলুকে তখনই বাইরে নিয়ে যেতে হবে। কি করব, আমিই নিয়ে গেলাম। আমার মন মেজাজটাও খুব একটা ভালো ছিল না। সম্প্রতি আমার ব্রেকআপ হয়েছে, তাই কিছুটা বিরক্ত হয়ে ওকে নিয়ে বেরোলাম। সকাল দিয়ে ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা, ভীষণ হাওয়া দিচ্ছে। আমি ওকে নিয়ে রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের পাশে গিয়ে দাঁড়ালাম। ও ওই ল্যাম্পপোস্ট ঘিরে ওর কাজবাজ করতে আরম্ভ করলো, আর আমি এক মনে ফোন ঘাঁটতে থাকলাম। আমার পেছনে একটা বড় গাছ ছিল, ওগুলোর ডালপালা আমার ঠিক মাথার উপরে। সেখান থেকে 2-1 ফোঁটা জল টুপটাপ করে আমার মাথায় পড়ল। খুব বিরক্ত লাগছে, একে তো ভালো লাগছে না, তারপর ঝড় বৃষ্টি, আর তার মধ্যে ওনাকে নিয়ে ঘুরে বেড়াও। ধ্যাৎ! একটু বিরক্ত নিয়েই বলে উঠলাম, কি রে, হলো তোর? আর কতক্ষণ লাগবে বলতো? হঠাৎ পোস্টের ঝিমিয়ে পড়া আলোয় দেখলাম ও আমার দিকে ঘাড় ঘোরালো। ও আমায় দেখছে। এরমভাবে দেখছে কেন? কামড়াবে নাকি? আশ্চর্য তো। হঠাৎ একটা হ্যাঁচকা টান, আমি কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে পড়লাম রাস্তার মধ্যে। আর সঙ্গে সঙ্গে শুনতে পেলাম, ঠিক যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে ঝপাস করে একটা শব্দ। কি হলো ব্যাপারটা? কুকুরটা আমার এরম ভাবে ফেলে দিল। উঠে দাঁড়ালাম, গায়ে হাতে জল কাদা লেগেছে। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তাকাতেই দেখি একটা বড় গাছের ডাল মেঝেতে পড়ে 2 টুকরো হয়ে গেছে। এই 10 সেকেন্ড আগেই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর একটু দেরি হলে হয়তো হয়তো ডালটা আমার মাথায় এসে পড়তো। আমি পিকলুর দিকে তাকালাম। ল্যাম্পের ঝাপসা আলোয় কি মায়াবী দেখাচ্ছে ওর মুখটা। ওর চোখ দুটো কি ছলছল করছে। আমি ছুটে গেলাম ওর কাছে, ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তুই আমার প্রাণ বাঁচালি পিকলু, এত ভালোবাসিস তুই আমায়, ক্ষমা করে দে আমায়, আর কখনো তোকে দূরে ঠেলে দেব না, সব সময় তোকে আঁকলে রাখবো। এই কথা দিল তোর দিদি তোকে। ঘরে চলে এলাম ওকে নিয়ে। ঘরে এসে মাকে সবটা বললাম। মা একটা স্নেহের চুম্বন দিয়ে ওকে বলল, সোনা ছেলে আমার। এরপর আমি আর কোনোদিন ওর ওপর বিরক্ত হইনি। সব সময় ওকে আদর যত্নে রেখেছি। ওকে নিয়ে থাকতে থাকতে আমি নিজের ওপর অনেক চেঞ্জেস দেখলাম। আমি আর আগের মতো খিটখিট করি না, অল্পতে রেগেও যাই না। ওর মতো আরও যে সারমীয় বিড়াল বাচ্চারা রাস্তাঘাটে রয়েছে তাদেরও আমি এখন খেতে দিই, আদর করে দিই। কেমন একটা ভালোবাসা, আবেগ তৈরি হয়েছে ওদের প্রতি। শুনেছি ওদের কাছ থেকে নাকি পজিটিভ এনার্জি পাওয়া যায়।
আমার ক্ষেত্রে সেটা হয়তো ম্যাজিকের মতো কাজ করেছে। কলেজ শেষ হয়েছে অনেক দিন হলো, এখন একটা চাকরি করি। সেখান থেকে স্যালারি এলেই পিকলুর জন্য খেলনা, ট্রিট এসব নিয়ে আসি। আর মা বলে, দে বিগড়ে দে ওকে। আমি ওসব কথায় পাত্তাই দিই না। ভাই বলে, এ দিদি, ওকে তো আমি এনেছিলাম রে। এখন তো দেখছি ও তোর পিছনই ছাড়ে না। আসলে পিকলু এখন আমি অন্ত পাগল। ও আমায় খুব ভালোবাসে, সেটা আমিও বুঝতে পারি। সারাক্ষণ আমার সাথে সাথে, তাই তো ভাইয়ের এমন মতবাদ। তারপর এলো সেই ভয়ানক দিনটা। আমি অফিস থেকে ফিরে ঘরের দরজার কাছে এসে মেরে দাঁড়িয়ে গেলাম। মা চিন্তিত মুখ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে দরজার কাছে মা এমনভাবে? কি হয়েছে জিজ্ঞেস করাতে মা বলল, পিকলু দরজা খোলা পেয়ে পালিয়ে গেছে, ভাই গেছে ওকে খুঁজতে রে। আমি এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, ব্যাগটা কোনো রকম মায়ের হাতে গুজে দিয়েই ছুট লাগালাম। আমাদের বাড়িটা গলিতে হলেও মেন রোডের কিন্তু একদম পাশেই। আমি যে দিক দিয়ে এসেছি সেখানে পিকলু নেই, থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। আমার প্রচণ্ড ভয় করতে লাগলো, কোথায় চলে গেল আমার বাচ্চাটা। মেন রোডের কাছে এসে ওর নাম ধরে ডাকতে ডাকতে আমি এদিক ওদিক খুঁজতে থাকলাম। হঠাৎ আমার চোখে পড়ল কিছু দূরে একটা মানুষের জমায়েত। থমকে গেলাম আমি। মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো। একটা বাজে চিন্তা এসে পড়েছে, যেটাকে আমি জোর করে দূর করার চেষ্টা করলাম। পা ওই ভিড়ের দিকে চলতে চাইছে না, তাও এগিয়ে গেলাম। ভিড়ের কাছটায় গিয়ে উকি মারলাম ভেতরে। বুকটা কেঁপে উঠল আমার। আমার সমস্ত জগৎ ঘুরে গেল। আমি পিকলু নাম ধরে ডেকে অজ্ঞান হয়ে গেলাম। চোখ যখন খুললাম, আমি ঘরের বিছানায় শুয়ে উঠে এদিক ওদিক তাকিয়ে সব মনে পড়তে ধড়মড় করে উঠলাম। পিকলু আর নেই। সেদিন ঘরের দরজা কোনো কারণে খোলা পেয়ে ও ঘর থেকে বেরিয়ে মেন রোডের দিকে চলে যায়। সেখানে হঠাৎ করেই ও রাস্তায় নেমে পড়লে একটা গাড়ি ওকে ধাক্কা মারে। সামনের বাঁ পাটা একদম ভেঙে যায়, মাথায় চোট লাগে। অনেক চেষ্টা করেছিলাম, ভেট, ডাক্তার এদিক ওদিক করেও পারিনি। ও আমাকে বাঁচালেও আমি ওকে বাঁচাতে পারিনি। তারপর থেকে জীবনের গতিটা একটু বদলে গেল। হাসি খুশি ভাবটা উধাও হয়ে গেল আমার জীবন থেকে। ঘরের দরজা খুললে এখন আর কেউ ঝাঁপিয়ে আসে না। পাকু খেলনাটার মুখে করে কেউ সারা ঘরে ঘুরে বেড়ায় না। ওর খেলনাগুলোর দিকে তাকালে বুক ফেটে কান্না আসে। ঘরটার সাথে সাথে আমার মনটাও ফাঁকা হয়ে গেছে। দেরি করে ঘরে আসি এখন। পাড়ার পার্কে বসে থাকি, হাতে বিস্কুটের প্যাকেট নিয়ে যাই। পিকলুর মতো আরও অনেকেই ওখানে অপেক্ষা করে আমার জন্য। ওদের সাথে থাকলে কিছুটা ভালো লাগে,
কিন্তু ঘরে তো আমায় ফিরতেই হবে। এইভাবে আরও 8টা মাস কেটে গেল। একদিন সন্ধেবেলায় ঘরে ফিরছি, মেন রোড ফেলে গলির মুখে কিছুটা আসতেই থমকে দাঁড়িয়ে গেলাম। একটা গোঙানি মেশানো কান্না। প্রথমটা বুঝতে পারলাম না কোথা থেকে আসছে শব্দটা। পোস্টের ঝিমোনো আলোয় ভালো করে খুঁজতে চোখ পড়ল একটা বিড়াল ডাস্টবিনের পাশে লুকিয়ে রয়েছে। ওর কাছে যেতে দেখলাম খুব ভয় পেয়েছে বেচারা। গায়ে হাতে কাটা দাগ আর সামনের বাপাটা বুকের কাছে তুলে বসে আছে। আমি ভুলিয়ে ভালিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে ভাবতে বসলাম, এবার কি করব? ওকে এখানে একা ফেলে যাওয়া সম্ভব না। এই অবস্থায় ওকে যদি অন্য কোনো কুকুর বেড়ালে তাড়া করে তো নিঘাত শেষও। কোলে তুলে নিলাম। কাছে আসতে মুখটা ভালো করে নজরে পড়ল। আহা, কি মিষ্টি বাচ্চাটা, চোখ দুটো মায়ায় ভরা। ওকে ফেলে কি করে যাই? ওকে উদ্দেশ্য করে বলে উঠলাম, কি গো, যাবে আমার সাথে? থাকবে তুমি আমার কাছে? আমায় অবাক করে দিয়ে বিড়ালটা করুণ সুরে ডেকে উঠল, যেন ও বলতে চাইল, হ্যাঁ আমি যাব তোমার সাথে। আমি আর কিছু ভাবিনি, ওকে নিয়ে চলে এলাম। ঘরে আসতে একছট মায়ের সাথে হবে ভেবেছিলাম, কিন্তু মাও কিছু বলল না। আর ভাই তো হাতে যেন স্বর্গ পেল। ওর একটা নাম দিলাম, পুটু। ও কিন্তু ছোট নয়, বড়ই। বয়স খুব জোর 7-8 মাস তো হবেই। গায়ের লোমগুলো সাদা আর অরেঞ্জের ওপর, গোল্লা গোল্লা চোখ। থেকেই গেল ও আমাদের সাথে। আদর যত্ন ও ভেট দেখাতে ও সুস্থ হয়ে গেল। গায়ের কাটা দাগগুলোও মিলিয়ে গেল। সামনের বাঁ পায়ে খুব সম্ভবত চোট পেয়েছিল, সেটাও ঠিক হয়ে গেল। খুব তাড়াতাড়ি ও আমায় আপন করে নিল, আর আমিও ওকে ভালোবেসে ফেললাম। আমি অফিস থেকে ফিরলেই আমার পায়ের কাছে এসে ও গা ঘষাঘষি শুরু করে। আমিও কোলে তুলে একটু চটকে দিই ওকে। ওর জন্য দড়ি দেওয়া খেলনা কিনেছি। ও খুব লাফালাফি করে ওটা নিয়ে। সারা দিন পর ওকে জড়িয়ে যখন ঘুমিয়ে পড়ি, আমার সব স্ট্রেস মুছে যায়। এখন ও আমার পুটু, আমার পুটু সোনা। আরও 3টে মাস কেটে গেল। কয়েকদিন ধরে একটা আজব জিনিস লক্ষ্য করছি। পুটু কেমন যেন একটা হয়ে গেছে। মানে গায়ের কাছে আসে না বেশি, নাম ধরে ডাকি কিন্তু তাকায় না, যেন ওটা ওর নামই নয়। কি আজব, রাগ করেছে যেন। কিন্তু ও আমার ওপর রাগ করবে কেন? স্টেরিলাইজ করালে কি ঠিক হবে? একদিন সন্ধ্যাবেলায় ঘরে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে বসে আছি, পুটু টেবিলের পায়ের কাছটায় শুয়ে। আমি ল্যাপটপে কাজ করছিলাম। অনেকক্ষণ কাজ করে কোমরটা ধরে গেছিল, তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম। আধশোয়া হয়ে পুটুর দিকে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছি। কি যেন একটা মনে হচ্ছে আমার। কিছু একটা মাথায় আসছে। কি কি মাথায় আসছে মনে করতে পারছি না কেন। ওকে কার মতো যেন একটা দেখতে ভাবছি আর তাকিয়ে আছি। পুটু আমার দিকে তাকালো, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় এলো, আরে পুটুর গায়ের রং তো হুবহু পিকলুর মতো। সেই অরেঞ্জ আর সাদার মিক্স,
সেই গোল গোল মায়াবী চোখ। আমি অফিস থেকে এলেই ও ঝাঁপিয়ে পড়ে আমার কাছে। এতদিন তো এগুলো আমি ভেবেই দেখিনি। ও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কেউ যেন আমার কানে কানে বলে গেল, ডাকো ডাকো ওকে পিকলু বলে ডাকো। আমি তাই করলাম, পিকলু বলে ডেকে উঠলাম ওকে। আর আমায় অবাক করে দিয়ে পুটু এতদিন পর ওর মৌনতা ভাঙল। ও মেয়ে শব্দ করে ডেকে উঠল। যে পুটু এতদিন ধরে একটা মেয়েও শব্দ করেনি, সে আজ আমার মুখে পিকলু ডাক শুনে মেও বলে উঠল। আর এটা ঠিক ওই রকম ডাক নয় যেরকম একটা সাধারণ বিড়াল ডাকে। কেমন একটা ম্যাহ করে ডেকে উঠল। ও উঠে দাঁড়ালো, এখনো তাকিয়ে ও আমার দিকে। এই দৃষ্টি ঠিক বিড়ালের নয়। বিড়ালদের তাকানো আর কুকুরদের তাকানোর মধ্যে কিছুটা ফারাক আছে, সেটা পেট প্যারেন্টরা নিশ্চয়ই বোঝে। এখন পুটু ঠিক কুকুরদের মতোই তাকিয়ে আছে আমার দিকে। আমি ছল ছল চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ও এগিয়ে আসছে আমার দিকে। ওর হাঁটাটাও একটা কুকুরের মতো মনে হলো, থপথপ করে, বিড়ালদের মতো স্মুথ নয়। এরকম থপথপ করে তো পিকলু হাঁটতো। কি আমার সামনে পুটু না পিকলু? পিকলু কি আমার কাছে ফিরে এসেছে? আরে এটা তো মনে হয়নি। যেদিন আমি ওকে পেয়েছিলাম তখন ওর বাঁ পায়ে চোট পেয়েছিল, সারা গায়ে কাঁটা ছেঁড়া ছিল, ঠিক যেমন অ্যাক্সিডেন্টের পর পিকলুর হয়েছিল। পিকলুরও তো বাঁ পাটা একেবারে ভেঙে গেছিল। আর পুটুরও আমার সব গুলিয়ে যাচ্ছে। কি করে সম্ভব এটা? এটা কি নেহাতি কাকতালীয় নাকি আমার কল্পনা? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ভুল ভাবছি। আর কিছু না ভেবে আমি পুটুকে কোলে তুলে নিলাম। হাপুস হয়ে কাঁদতে কাঁদতে বলে চললাম, তুই সত্যি এসছিস পিকলু? আমি যে তোকে চিনতে পারিনি রে। তুই যে এইভাবে তোর দিদির কাছে ফিরে আসবি ভাবতেই পারিনি। আমি চিনতে পারিনি বলে তুই রাগ করেছিলি আমার ওপর, তাই সারা দিচ্ছিলিস না, তাই না? এই তো আমি তোকে চিনে ফেলেছি না, আর কখনো তোকে আমি কাজ ছাড়া করবো না আমার সোনাটা। ঘরের লোক আমার কান্না শুনে ছুটে এলো। ওদের সবাইকে বললাম ঘটনাটা। ওরাও পিকলু বলে ডাকলো ওকে। আর তাতে ও ম্যাহ করে সাড়া দিল। সবাই যখন এইসব নিয়ে আলোচনা করছে, আমি দেখলাম টেবিলের পাশে ও বসে আমার দিকে তাকিয়ে আছে। জিভ বের করে মুখটা সামান্য হাঁ করে যেন মিটমিট করে হাসছে। শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব গল্প পিকলু। গল্প পাঠে শাওনি, বর্ণার ভাই রাজীব, বর্ণা ও মায়ের ভূমিকায় শাওনি, সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।